নির্দোষ কাউকে গ্রেফতার না করার নির্দেশ। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রদ্ধায় সিক্ত উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে জানাজা। সিএমএইচে রাখা হবে মরদেহ। কানাডা থেকে মেয়ে ফেরার পর সোমবার দাফন। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন ব্যাহত থাকবে কাল পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেয়া যাবে। রাজপথ লাল করে যাদের রক্তের বিনিময়ে গর্জে উঠেছিল স্বৈরাচার পতনের আন্দোলন, তাদের মৃত্যুকেই পুঁজি করে বাণিজ্য চালাচ্ছে এক পক্ষ। ভুয়াবাদী ব্যবহার করে ঢালাওভাবে তৈরি করছে মামলার আসামির তালিকা। যদিও পুলিশ বলছে নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলী হোসেন হত্যা মামলায় 186 জন আসামির মধ্যে 15 নম্বর থেকে চোখে পড়ে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্তে বসে অভিযুক্তরা কিভাবে জড়ালেন সেই প্রশ্ন নিয়ে মামলার আইনজীবী আরিফুর রহমানের কাছে সময় সংবাদ। কিন্তু আইনজীবী নিজেই জানেন না মামলার কথা। আমি কয়েকদিন ছিলাম না, ওই আমাকে অবৈধ না কেন এই কাজটা দেখেছে আমার অবৈধ করে। ওকালতনামায় অ্যাডভোকেট আরিফের নাম থাকলেও মামলার নথিতে স্বাক্ষর অ্যাডভোকেট জাকির হোসেনের। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অ্যাডভোকেট আরিফের উপস্থিতিতেই আবেদন করা হয়েছে মামলাটি। হাজার হাজার মানুষ ছাত্রীকে খুন করার জন্য কাজ করেছে, মেরেছে, সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ফ্যাসিজমের লোকজনরা ছিল। তো সেখানে যাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি তাদেরকে আনা হয়েছে। বাদী মফিজুল সানার ব্যক্তিগত তথ্যও মেলে অসঙ্গতি। মামলার নথিতে পরিচয়পত্রের ভিন্ন ভিন্ন নাম্বার দেয়া আছে। একটিতে ঠিক থাকলেও অন্যটিতে নাম্বার বসানো হয়েছে গোপালগঞ্জের শাহরিয়ার কবিরের। এদিকে মফিজুল সানার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। মফিজুল বা শাহরিয়ার কাউকে চেনেন না আলী হোসেনের পরিবার। অকালে স্বজন হারিয়ে সংসারের টালমাটাল পরিস্থিতিতে মামলা দায়েরের চিন্তাও করেননি এখনো। কিছু মামলাই করি না, আমরা তো সরকারের লাইনে আছি, সরকারে যা করে তাই। আমি সিগনেচার না দিলে তো মামলা হবে না। কারণ কেমন করলে এটা তো মনে হয় আমরা তথ্য দিয়ে বুঝে যে এই ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝি না। বগুড়াতে সেদিন কর্মস্থলে থাকা অবস্থায় ঢাকার ঘটনায় কিভাবে আসলে আমাকে অভিযুক্ত করা হলো। কোনো প্রকার রাজনীতির সঙ্গে কোনো দলীয় পোস্ট পদবি বা কোনো দলের একেবারেই সংশ্লিষ্ট এ ধরনের কোনো কিছুই আমার পাবে না। বিতর্কিত ওকালতনামায় ঢালাও আসামি করে মামলার গোমর ফাঁস করলেন এক আইনজীবী। জানান মামলা বাণিজ্যের কথা। এটা অনেক বড় বাণিজ্য, 600 জন 500 জন আসামি থাকলে তাছাড়া কোনো কিছু বাণিজ্যিক উদ্দেশ্য হলে আরো নিজের নাম রাখার কথা ছিল না। ধরেন হলো কালকে সরকার ফল করলো, এই দেশে 500 জনের নামে যে মামলাটা করলো নিজে আইনজীবী, তা ওনার খেসারত একটা দিতে হবে না। উত্তরা পূর্ব থানার তদন্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি আশ্বস্ত করেন, জালিয়াতি প্রমাণ মিললে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনার নজির নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। এ সময় 5 আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় আসামি হলেও নির্দোষ কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন বাহারুল আলম। সভায় এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ পুলিশের বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন
তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। 5 আগস্টের আগে মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসানো হতো, এখনও তা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আর আগে দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বারবার জাতি যেন প্রতারিত না হয়, এজন্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের প্রোগ্রামে আগস্টের 5 তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনও সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে এসেছে। গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে নিয়ে এগিয়ে যাবে দল। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটি এবং 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনের রায়ের পর গণভোট ব্যবস্থা আলোচনায় স্থান পায়। পরে নজরুল ইসলাম খান জানান, বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন না পুরনোরা। এ কারণে দলগুলোর সংস্কার হওয়া দরকার বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জানান, তাদের দলের নাম এখনও চূড়ান্ত না হলেও আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, তাদের প্ল্যাটফর্মের অধীনে নতুন দল গঠনের সিদ্ধান্ত হলেও এখনও নাম ঠিক হয়নি। আমরা নাম নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছিনি এবং এইটা নিয়ে কোনো আলোচনার মধ্যেও আমরা এই মুহূর্তে নেই। আমরা আপাতত মনে করছি যে সাংগঠনিক কাজ করা এবং মানুষের মধ্যে যাওয়া এবং যেই আপকামিং জায়গাগুলো আছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, যে জায়গাগুলো আসলে নিশ্চিত করা প্রয়োজন এবং যেই জায়গাগুলো টাচ করা প্রয়োজন সাংগঠনিকভাবে, সেই জায়গাগুলো আসলে আমরা বেশি কাজ করছি। এই মুহূর্তে সাংগঠনিক প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মাঠ গোছানোর যেই ব্যাপারটা, সেটাই সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে করছি। তবে রাজনীতিতে তরুণদের দেখতে চায় না পুরনোরা, এই অভিযোগ করে দলগুলোর সংস্কারে জোর দেন সামান্তা। আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমরা আক্রমণের শিকার হচ্ছি এবং এই আক্রমণ আসলে নির্দিষ্ট দলের কাছ থেকে আসছে। তো আমরা আসলে এই অভিজ্ঞতায় খুবই, আপনারা দেখেছেন যে আমাদের 16ই ডিসেম্বরে বরিশালের যে প্রোগ্রামে আমাদের কর্মসূচিতে বিজয় র্যালিতে আক্রমণ করা হয়েছে। অভ্যুত্থানে যত মানুষ আসলে রাস্তায় সেই ফাইটটা করেছেন, সংগ্রামটা করেছেন, তাদেরকে একত্রিত করে আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া করছি। নির্ভয় ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত হলেই নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মনে করি যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো আমরা যাতে কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের আশঙ্কা ছাড়া যে এই ভোটটা আসলে আমরা যেভাবে করতে চাচ্ছি, এই নির্বাচনটা যেভাবে করতে চাচ্ছি, সেখানে আমরা আসলে কতটুকু পার্টিসিপেট করতে পারবো, এই আশঙ্কা ছাড়াই যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। কোনো নির্দিষ্ট মতাদর্শকে ধারণ করে নয়, সব মতকে ধারণ করে এগিয়ে যেতে চায় জাতীয় নাগরিক কমিটি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। জ্যেষ্ঠ আইনজীবী, সরকারের উপদেষ্টা ও আমলারা বলছেন,
প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন ৫৪ বছরের কর্মস্থলে। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবীরা। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। কানাডা থেকে মেয়ে দেশে ফেরার পর সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন স্থানে বাড়ছে ছিনতাই ডাকাতি। সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধরের পর সর্বস্ব লুট করেছে ডাকাত দল। আশুলিয়ায়ও ঘটেছে আলাদা ডাকাতির ঘটনা। একের পর এক ডাকাতিতে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। এদিকে যাত্রাবাড়িতে কোরআনে হাফিজকে কুপিয়ে মেরে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা গেলেও 2 জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অভিযান চলছে আমাদের, তাদেরকে আশা করি আমরা যে গ্রেপ্তার করতে সক্ষম হব। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী বলতে আছে পুলিশে যান, পুলিশের কাছে গেলে বলতে আছে কয় সেনাবাহিনীর কাছে যান। মানুষের বিভিন্ন ক্ষতি আমরা বাড়াইতে ভয় পাইতে আসছি। তবে পুলিশের দাবি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে ভালো। অপরাধ প্রবণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং যে লজিস্টিকগুলো রয়েছে সেগুলো পূর্ণমাত্রার ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান পুলিশের। তাহলে আমরা মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে কালও বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে। এরপরই বাড়বে শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা কমতে পারে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই। জার্মানিতে বড়দিনের মার্কেটে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে 5 জনে দাঁড়িয়েছে, আহত 200-র বেশি। এর মধ্যে 40 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দেশবাসীকে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল দেন হাজারো মানুষ। জার্মান গণমাধ্যম বলছে আটককৃত ব্যক্তি গাড়িটি ভাড়া করেছিলেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।